আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা সমাধান করব দাখিল দশম শ্রেণীর অর্থাৎ মাদ্রাসা বোর্ডের আমরা পদার্থবিজ্ঞানের 3 নাম্বার এবং 4 নাম্বার কোশ্চেন সমাধান করব। আমরা সর্বপ্রথম আসি 3 নাম্বারের ক্ষেত্রে। এখানে কি বলছে একটি বস্তু যখন 63.776 মিটার উচ্চতা হতে মুক্তভাবে পতিত হয়, ধরে নিচ্ছি এখানে একটা বস্তু আছে আর এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ঠিক আছে। এখান থেকে এইটুক পর্যন্ত উচ্চতা হচ্ছে 63.776 মিটার। বস্তুটা কিন্তু উপর থেকে নিচে নামতেছে, ঠিক আছে। এরপরে কি বলছে, মুক্তভাবে পতিত হয় একটি মানে একই সময়ে সমভরের, এটা একই সময়ে সমভরের মানে একই ভরের অপর একটা বস্তু 90 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হয়। ঠিক একই সময়ে উপরের দিকে যাচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে, উপরে নিক্ষেপ করা হচ্ছে। এখন এই আলোকে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে। তাহলে আমরা গ নম্বর সমাধান ক্ষেত্রে লক্ষ্য করি। এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের কিন্তু 90 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের বেগ দেওয়া আছে ইউ, আদিবেগ, তাই না? তাহলে 90 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা কিসে করব? এটা কিসে আছে? কিলোমিটার পার আওয়ারে। আমাদের একক এসআই একক আমরা কি জানি? মিটার পার সেকেন্ড জানি। সো এটাকে মিটার পার সেকেন্ডে রূপান্তর করতে হবে। তাহলে এখানে 90 গুণন 1000, 1000টা গুণ করলে আমাদের মিটার হয় পার আওয়ার, মানে কি 1 ঘন্টা, সুতরাং কি 3600 সেকেন্ড, এটা কি ভাগ আকারে আছে। তাহলে এখান থেকে হিসাব নিকাশ করলে 90 গুণন 1000 ভাগ 3600, তাহলে হচ্ছে 25 ms ইনভার্স 1। এরপরে কোনো একটা বস্তুকে যদি আমরা উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে নিক্ষেপ করি, এখানে যে ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। এটা কি 9.8 ms ইনভার্স 2, এটা কিন্তু আমাদের মুখস্থ বিদ্যা। এবার কি বলছে, সর্বাধিক কত উচ্চতায় উঠবে, মানে এইচ ইকুয়াল টু কি হোয়াট। এখন আমরা যদি চিন্তা করি, আমরা যে গতির সূত্রগুলো জানি, গতিসূত্র কি কি জানি আমরা? 1 নম্বরে ছিল, যদি এইচ এর কথাই বলছি আমরা এইচ সম্পর্কিত হয়ে যাই, ঠিক আছে। এখানে আমাদের এইচ সম্পর্কিত ছিল এইচ ইকুয়াল টু ইউটি প্লাস কি হাফ এটি স্কোয়ার, মানে জিটি স্কোয়ার। যদি নিক্ষিপ্ত বস্তু হয় তার মানে কি মাইনাস আসবে, কি তাই না? এরপরে কি ছিল? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ ছিল, তাই না? এখন যদি আমরা লক্ষ্য করি যে এখানে যে টাইম চাচ্ছে, এখানে কি টাইম সম্পর্কিত আছে? যদি বলতো যে 3 সেকেন্ড পর কত উচ্চতায় উঠবে বা 4 সেকেন্ড পর কত উচ্চতায় উঠবে, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা বসাইতাম, কি ঠিক আছে। এখন যেহেতু এখানে টাইম আমাদের বলে নাই, সো এটা বাদ, আমরা এই সূত্র আমরা বসাবো। তাহলে লিখতে পারি, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, কারণ বস্তুটা কিন্তু নিক্ষিপ্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে ভি তো আমাদের 0, ইউ আমাদের আছে, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2gh ইকুয়াল টু 0। এখন অনেকে বলতে পারে যে এখানে ভিটা কেন 0 হলো। এখন আমরা বস্তুটাকে নিচ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত করতেছি, আমরা কিন্তু জানি না বস্তুটার বেগ কত হয়েছে এখানে, ঠিক আছে। এই জন্য কিন্তু আমাদের এখানে ভিটা 0। তাহলে এখানে 2gh ইকুয়াল কি লিখতে পারি? ইউ স্কোয়ার, অতএব এইচ ইকুয়াল লিখতে পারি ইউ স্কোয়ার ভাগ 2g। যদি কেউ শুধুমাত্র এইটুক লিখে তবুও কিন্তু হবে, যে আমরা জানি এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার ভাগ 2g, ঠিক আছে। এটা সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা সূত্রটা বসাই। তাহলে এখানে ইউ এর মানটা আমাদের কত আছে? 25, এর উপরে স্কোয়ার 2 × 9.8।
তার 25 এর উপরে স্কোয়ার ভাগ 2 × 9.8, তার মানে 31.89 দিচ্ছি এত কি মিটার। তাহলে আমাদের এই দ্বিতীয় বস্তুটা সর্বাধিক এত মিটার উচ্চতায় উঠবে। এবার আসি আমরা ঘ নাম্বারের ক্ষেত্রে। ঘ নাম্বারে কি বলছে যে উদ্দীপক অনুসারে দ্বিতীয় বস্তুর সর্বাধিক উচ্চতায় অববস্তু মিলিত হবে কিনা। আমরা সর্বাধিক উচ্চতা পেয়েছি 31.89 মিটার। এখন ওই উপরের বস্তুটা কিন্তু নিচের দিকে আসতেছে, অবশ্যই এগুলো কিন্তু উচ্চতা, এগুলো কিন্তু সে অতিক্রম করেই আসবে, এখানে আসবে। এখন কথা হচ্ছে আমরা এটা বুঝবো কেমনে, তাই না? এখন আমরা যদি লক্ষ্য করি যে এই বস্তুটা মানে যেটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এই বস্তুটা যদি আমরা ধরে নিই 5 সেকেন্ড সময়ে, সাপোজ ধরে নিলাম এটা কিন্তু এটা না, 5 সেকেন্ড সময়ে এতটুকু আসছে। এখন ওই সময়ে বস্তুটা যদি এখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করে, ওই সময়ে ওই বস্তুটা যদি এখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে কিন্তু বস্তুটা মিলিত হবে। কারণ এই বস্তুটা নিক্ষিপ্ত করার পর ওই 5 সেকেন্ড পর্যন্ত এখানে থাকবে। যদি আমাদের অ্যান্সার যেটা আসবে সেটাই আর কি, যদি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড যেটা আসুক না কেন, বস্তুটা অতটুকু থাকবে, আর কিন্তু বেশি থাকবে না, বস্তুটা সুন্দর করে নিচে নামে যাবে, মানে পড়ে যাবে, কি তাই না? তাহলে 5 সেকেন্ড সময়ে ওই বস্তুটার উপর থেকে এতটুকু আসতে হবে। আমরা যদি এই 5 সেকেন্ডে যদি এই বস্তুটা যদি এই পর্যন্ত যায়, তাকে 5 সেকেন্ডে ওইখান থেকে এতটুকু করে আসতে হবে। তার মানে আমরা টাইমটাকে নির্ণয় করে নিই, ঠিক আছে? তাহলে আমরা বলে দিই নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক উচ্চতায় উঠতে সময়, নিক্ষিপ্ত বস্তুর বা দ্বিতীয় বস্তু যেটাই বলো, নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতায় উঠতে সময় লাগে। তাহলে আমরা ভি ইকুয়াল টু কি জানি, ইউ মাইনাস জিটি, এটা জানি কি না? ভি তো 0, তাহলে ইউ মাইনাস জিটি ইকুয়াল টু 0। তাহলে আমাদের জিটি ইকুয়াল টু হচ্ছে ইউ, টি ইকুয়াল টু হচ্ছে ইউ ভাগ জি। আমরা এটাকে মনে রাখতে পারি টি ইকুয়াল টু ইউ ভাগ জি, যে কোনো একটা বস্তু উঠতে কতটুকু সময় লাগে, নিক্ষেপণ সময়, ঠিক আছে, নিক্ষেপের মুহূর্তের সময়। তাহলে এখানে ইউ ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে, এখানে 90 কিলোমিটার পার আওয়ার, মানে আমরা বের করছিলাম যে 25 9.8, 25 ভাগ 9.8, 2.55 সেকেন্ড। তাহলে 2.55 সেকেন্ডে এই দ্বিতীয় বস্তুটা আমাদের এই 31.89 মিনিট অতিক্রম করছে। আচ্ছা, এখান থেকে কিন্তু আমাদের আরও ধরনের প্রশ্ন আসতে পারে, এমনটা যে আমাদের উড্ডয়ন কাল কত, বিচরণ কাল কত, ঠিক আছে? যদি উড্ডয়ন কাল মানে বলে যে উঠতে সময় কতটুকু, এটা বোঝায়। আর বিচরণ কাল মানে যে বস্তুটা এখানে কতটুকু সময় থাকবে, একবার বস্তুটা যাবে একবার বস্তুটা আসবে, এমনটা কিন্তু মনে হয়। আমরা সেইটার ক্ষেত্রে টি ইকুয়াল টু লিখতে পারি 2 ইউ ভাগ জি, অথবা আমাদের যেহেতু এখানে এই যে টি এর মানটা আসছে, এই টি এর মানটাকে যদি আমরা 2 দ্বারা গুণ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা বিচরণকাল পেয়ে যাব। বিচরণকাল মানে হচ্ছে একটা বস্তুটা যাবে আবার বস্তুটা আসবে, মানে বস্তুটা কতক্ষণ থাকতেছে, এমনটা বোঝায়, ঠিক আছে? তাহলে এখানে টি, এটা আমরা 1 দিলাম, হ্যাঁ, T1 ইকুয়াল টু 2.55 সেকেন্ড। এবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, দ্বিতীয় বস্তুটি লিখে নেই। দ্বিতীয় বস্তুটি যদি 2.55 সেকেন্ড এ, এখানে সম্পূর্ণ উচ্চতা হচ্ছে 63.776 মিটার, মাইনাসটা কেন দিচ্ছি, মাইনাসটা আমরা এটা দিব, এর কারণটা আমি একটু পরে বলতেছি, 31.89 মিটার। এখন অনেকে প্রশ্ন বলতে পারে যে এই 63.776 থেকে আমি 31.89 কেন বিয়োগ করতেছি। এখন কথাটা হচ্ছে এই বস্তুটা এই নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, ধরে নিচ্ছি বস্তুটা আমাদের এখানে আছে, ধরে নিলাম বস্তুটা আমাদের এখানে আছে।
তাহলে এই দ্বিতীয় বস্তুটার কতটুকু পথ অতিক্রম করতে হবে, এইটুকু না খালি, নাকি সম্পূর্ণটাই? অবশ্যই কিন্তু সম্পূর্ণটা নয়। বস্তুটা আবার এখানে আছে, তাহলে ওই সময় বস্তুটাকে এখান থেকে এই পর্যন্ত আসতে হবে। কি বোঝা যায়? এই জন্য আমরা লিখবো এখানে, এই জন্য কিন্তু মাইনাস আমরা লিখছি, ঠিক আছে? তাহলে এখানে যে হিসাব নিকাশ করি আমরা, 30.776 মাইনাস 31.89, মানে 31.886 মিটার। তাহলে আমাদের এই 2.5 সেকেন্ড সময়ে যদি এতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুদ্বয় মিলিত হবে, নয়তোবা হবে না। ঠিক আছে? তাহলে সেটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তাহলে আবার বা আমরা জানি এখানে h ইকুয়াল টু আমরা দিচ্ছি 31.886 মিটার, g ইকুয়াল টু হচ্ছে 9.8 ms ইনভার্স 2। আমাদের আর কিছু দেওয়া আছে? আর কিছু কিন্তু দেওয়া নাই। এখান থেকে t ইকুয়াল টু কি হোয়াট। এখন তাহলে যেহেতু আমাদের এখানে সময়টা নির্ণয় করতে বলছে, আমরা h জানি, g জানি, আমাদের কিন্তু vt কিছু দেওয়া নাই। তাহলে আমরা সূত্রটা কি বসাতে পারি? h ইকুয়াল টু ut প্লাস কি হাফ gt স্কয়ার। এখন এইটা তো 0, তাহলে h ইকুয়াল টু কি লিখতে পারি? হাফ gt স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, gt স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2h, তাহলে t ইকুয়াল টু হবে 2h বাই g রুট ওভার হয়ে যাবে। তাহলে এখানে যদি মান বসাই আমরা 2h, তাহলে 2 ইন্টু এখানে h বলতে 31.86, 9.8 রুট ওভার 2 ইন্টু 31.886 ভাগ 9.8, তাহলে আসছে 2.55 সেকেন্ড। 2.55 সেকেন্ড। তাহলে হ্যাঁ, টাইম আমাদের একই আসছে কিনা? এখানেও 2.55 সেকেন্ড, এখানেও 2.55 সেকেন্ড। তাহলে কি? অতএব বস্তুদ্বয় সর্বাধিক উচ্চতায় মিলিত হয়। এবার আমরা আসি 4 নাম্বারটি ক্ষেত্রে। 4 নাম্বার প্রশ্নটা কি বলছে? বলছে প্রতিটি 2.5 কেজি ভরের 35,000টি ইট 20 মিটার উপরে উঠাতে 4 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন ব্যবহার করা হয়। এটি 1 ঘন্টা ধরে কাজ করে। আলোর বেগ আমাদের দেওয়া আছে। এখন বলছে একটি ইটের ভরকে শক্তিতে রূপান্তরিত করলে কত জুল শক্তি উৎপন্ন হবে। এখন আমরা সবাই একটা আইনস্টাইনের সূত্র জানি, সেটা হচ্ছে E ইকুয়াল টু mc স্কয়ার, তাই না? এই সূত্রটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে লিখি যে দেওয়া আছে, এখানে আমাদের m ইকুয়াল টু বলছি একটি না, সুতরাং একটার ভর হচ্ছে কত? 2.5 কেজি। এরপর আলোর বেগ আমাদের দেওয়া আছে 3 গুণন 10 পাওয়ার 8 ms ইনভার্স 1। তাহলে আমরা জানি E ইকুয়াল টু হচ্ছে mc স্কয়ার। তাহলে এখানে 2.5 ইন্টু c বলতে 3 গুণন 10 পাওয়ার 8 এর উপরে স্কয়ার। এখানে আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করব, হিসাব করে যেটা আসবে সেটা অ্যান্সার। মূলত আজকে এখানে আমাদের ক্যালকুলেটর নাই, ঠিক আছে? তাহলে যদি আমরা এখানে হিসাব করে যেটা পাবো সেটাই হচ্ছে মূলত অ্যান্সার। এবার আসি আমরা ঘ নাম্বারের ক্ষেত্রে। ঘ নাম্বার কি বলছে? উল্লেখিত ইঞ্জিন দ্বারা নির্ধারিত সময়ে সবগুলো ইট তোলা সম্ভব কিনা। তাহলে উল্লেখিত সময় আমরা একটু দেখে নেই যে এটা হচ্ছে মূলত আমাদের উচ্চতা বলছে 20 মিটার ধরে নিলাম। এখানে বলছে এত কেজি ভরের এতটি ইট। যদি আমরা এটা উপরে উঠাতে আমাদের এখান থেকে যে আমাদের যে ইঞ্জিনটা ইউজ করা হচ্ছে, এটাতে ইঞ্জিন ধরি আমরা, ইঞ্জিনটা হচ্ছে 4 কিলোওয়াট, ঠিক আছে? 4 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন ব্যবহার করা হয়। 1 ঘন্টায় আমাদের কাজ কিন্তু করতেছে কত? 1 ঘন্টা, মানে হচ্ছে কি 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডের মধ্যে কাজটা করতে পারবে কিনা এটা আমাদের কথা বলছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে m ইকুয়াল টু 2.5 ইন্টু হচ্ছে 35 1 2 3। এখন এখানে
একটির ভর কিন্তু 2.5 কেজি, তাহলে এতটির ভর, তাহলে আমরা কি করব, গুণ করব। তাহলে আমরা গুণ করলে পাবো 87500, 87500 এত কেজি। 20 মিটার, তার মানে এইচ ইকুয়াল টু হচ্ছে 20 মিটার। 4 কিলোওয়াট মানে পি ইকুয়াল টু দেওয়া আছে আমার 4 কিলোওয়াট, মানে কি 4000 ওয়াট, তাই না? 1000 দ্বারা গুণ করতে হয়, কারণ 1000 ওয়াটে 1 কিলোওয়াট। এরপরে কি বলছে, একটি যে দ্বারা ব্যবহার করা হয় এটি 1 ঘন্টা ধরে কাজ করে ওই উল্লেখিত সময় নির্ধারিত, তার মানে টি, আমরা টি ড্যাশ দ্বারা চিহ্নিত করলাম, টি ড্যাশ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা পি বলতে আমরা কি জানি, আমাদের যেহেতু পি এর মান দেওয়া আছে, আমরা পি দিয়ে কাজ করি। পি গুলো আমরা কি জানি, ডাব্লু/টি, আর ডাব্লু মানে কি mgh, সুতরাং লিখতে পারি আমরা mgh ভাগ টি, তার মানে টিটা বের করব। তাহলে টি, এটাকে টি ড্যাশ দ্বারা চিহ্নিত করছি, তাহলে টি ড্যাশ ইকুয়াল টু mgh ভাগ হচ্ছে পি। তাহলে এম বলতে হচ্ছে 87500, জি বলতে 9.8, এইচ বলতে হচ্ছে আমাদের কত, 20 মিটার, আর পি হচ্ছে 4000 ওয়াট। ইন্টু 9.8 ইন্টু 20 ভাগ হচ্ছে 4, 1 2 3, তাহলে 4287.5। তাহলে এখান থেকে লক্ষ্য করা যায় এই টি দেশের মানটা কি আমাদের বেশি না? আমাদের টি ইকুয়াল টু কী বলছিল, টি ইকুয়াল টু বলছে 3600 সেকেন্ড, তাই না? 1 ঘন্টা ইকুয়াল টু কি 3600 সেকেন্ড না? তার মানে 3600 সেকেন্ড, কিন্তু আমাদের সময় লাগতেছে কত, 42087 সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি যে টি গ্রেটার দেন টি ড্যাশ, তাই নির্ধারিত সময়ে ঠিক আছে, সবগুলো ইট তোলা সম্ভব নয়, সবগুলো ইট তোলা সম্ভব নয়। আশা করি আমরা অঙ্ক দুটি খুব ভালোভাবে বুঝতে পারছি। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।